স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চট্টগ্রাম ইপিজেডে দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকাল 10:30টার দিকে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি কারখানা ও গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় 1 ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঙ্গলবার পর্যন্ত কারখানা দুদিন ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেওয়া হয়। হোসাইন জিয়াদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিধ্বস্ত ইপিজেড সড়ক, পড়ে আছে ইটপাটকেল। শনিবার সকাল 10টার পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার হাজারো শ্রমিক। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে চলে হামলা ও ভাঙচুর। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বেশ কয়েকজন। এ সময় আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় ইপিজেডের প্রধান ফটক, ভাঙচুর করা হয় সড়কে থাকা যানবাহনও। শ্রমিকরা জানায়, ঘটনার সূত্রপাত গত বুধবার। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে জেএমএস কারখানার শ্রমিকরা। সেদিন মেরিমো কারখানার শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা। আমরা সবাই কাজ করতে আসছি, ওরা কেন আমাদের কাজকে আক্রমণ করছে? ওরা আইসে আমাদের পিছন থেকে সামনে থেকে ইট মারছে, আমাদের ওয়ার্কারগুলো আউট হয়ে গেছে। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপাইন ধরায় নি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমা আছে। তারা আমাদের যত লোকে আহত করছে ওই লোকে আহত বিচার চাই, বিচার। এ সময় দুটি কারখানায় ভাঙচুর চালায় দুপক্ষের শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত হয় দেয়াল ও কাঁচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী ঘটনাস্থলে আসে। পরে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করে নিজ নিজ কারখানার ভেতরে নেওয়া হয়। অতর্কিতভাবে আমরা শুরু হয়, তখন তারা এখানে পাথর ছুঁড়ে মারে এবং পাথর ছুঁড়ে মারার পর এক পর্যায়ে হয় কি তাদের যে বয়লার লাইনটি আছে সেখান থেকে কি একটা গ্যাস এখানে ছুড়ে দেওয়া হয় এবং গ্যাসের গন্ধ পাওয়ার সাথে সাথে আমরা এখানে যত অগ্নিনির্বাপক যন্ত্র আছে সেগুলো আমরা নিয়ে সেখানে আগুন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। একটা ছেলে এসে এখানে আমাদের কিছু ওয়ার্কার ভিডিও করতেছিল, তখন এই ভিডিওটা অফ করার জন্য ওরা এসে আমাদের উপর আক্রমণ চালায় 4-5 জনে। সেনাবাহিনী ও নৌবাহিনী জানায়, এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন তারা। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি এবং আমরা চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে। তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না। সামান্য ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে এই বিবাদটা একটু বড় আকারে ধারণ করে এবং এক পর্যায়ে দুই পক্ষে বিভিন্ন ইট পাটকেল ছড়াছড়ি শুরু হয় এবং এর ফলে বেশ দুই গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। ঘটনার পর দুটি কারখানা মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সিলেটে 150 শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে নগরীর তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁও এলাকায় সুবিধাবঞ্চিত রোগীদের জন্য 10তলা ভবনের হাসপাতালটি উদ্বোধন করা হয়। 2018 সালে অস্থায়ী ভবনে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিন দিয়ে দিনে 90 জন রোগী ডায়ালাইসিস সেবা নিচ্ছেন। ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1600 টাকায় সেবা পাচ্ছেন 62% রোগী। 1500, 1000 ও 500 টাকায় সেবা নেবার সুযোগ থাকলেও 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সামর্থ্য ভেদে সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি বিদেশি দাতারা। কিডনি ফাউন্ডেশন সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নির্মিত অত্যাধুনিক হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আমি আশা করি কিডনি রোগীর সেবায় এই হাসপাতালটি নিয়োজিত থাকবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত রোগীর জন্য। আমরা এটা অ্যাকসেপ্ট করছি, এটা কিন্তু আমাদের হাসপাতাল না, এটা আপনাদের হাসপাতাল। আমাদের উপর ট্রাস্ট করে যে বিদেশে বড় বড় ডাক্তার আসতে চাচ্ছেন, প্রজন্ম সিনিয়র, এটা আমাদের কাছে মনে একটা অর্জন যে আমরা সরকারের সাথে কাজ করতে চাই, দেখাতে যে সরকার কিন্তু করতে পারে। বরিশালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভবন ভাঙচুরের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সমিতির সদস্যরা। সকালে নগরীর সদর রোডের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দরা জানান, গত 5 জানুয়ারি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলা শাখায় ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সেদিন সন্ধ্যার পর থেকে বন্ধ করে দেওয়া হয় নগরীর সব ফার্মেসি। পরে প্রশাসনের আশ্বাসে ও সমিতির নির্দেশে পুনরায় খুলে দেওয়া হয় ফার্মেসিগুলো। কিন্তু এই ঘটনায় দোষীদের এখনো আইনের আওতায় আনা হয়নি। জানুয়ারির মধ্যেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে 35তম মৌলিক প্রশিক্ষণ এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ হিসেবে আয়োজিত কর্মশালায় এই কথা বলেন তিনি। শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। আমরা 4-5-এ কিছুটা পিছিয়ে পড়েছি, তবে আমরা জানুয়ারির মধ্যে 4-5-এর সব বই পৌঁছে দিতে পারবো সেই আশা করি। আমাদের প্রায়োরিটি হচ্ছে বাচ্চারা যেন লেখাপড়ায় ভালো করতে পারে সেইটা, এবং সেই লক্ষ্যে আমরা টিচার্স ট্রেনিং মডিউলে চেঞ্জ নিয়ে আসতেছি, রুটিনে চেঞ্জ নিয়ে আসতেছি, এবং আমাদের মনিটরিংয়ের মধ্যেও চেঞ্জ নিয়ে আসতেছি যেন আমরা এটা কার্যকর করতে পারি। জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণের সময় একথা বলেন তিনি। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত করতে সরকারকে অবশ্যই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান আব্দুল হান্নান। এ সময় সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, দেশের মানুষের উপর শোষণ নির্যাতন যেন আর ফিরে না আসে সেই বন্দোবস্ত করবে জুলাই ঘোষণাপত্র। জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাই প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার ভোর রাতে উপজেলার আজমতপুর সীমান্তে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত শহীদুলের স্বজনরা জানান, ভোরে সীমান্ত লাগোয়া নিজ জমিতে কাজ করতে গেলে বিএসএফ তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বান্দরবানের আলীকদম থেকে 5 দালাল ও 58 মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। ভোরে উপজেলার বুচির মুখ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুচির মুখে অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মোট 58 জনকে আটক করা হয়। আটককৃতদের মাঝে 12 জন পুরুষ, 10 জন নারী ও 37 জন শিশু রয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত 5 বাংলাদেশি দালালকে একটি ডাম্পার ও একটি প্রাইভেট কার সহ আটক করা হয়েছে। টাঙ্গাইলে জুলাই আগস্টের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে জেলার 12টি উপজেলার আহত ও নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সভার আয়োজন করে। আলোচনায় উঠে আসে আহতদের সুচিকিৎসা সহ নানা বিষয়। এ সময় আহতরা অভিযোগ করেন, উপজেলা পর্যায়ের
অনেক আহতের খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি 24 জুলাই আগস্টের আন্দোলনকারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তারা। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের 9 জন নিহত এবং 206 জন আহত হন। ময়মনসিংহে টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এই বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে, গণভবনের কাছে জিম্মি হয়েছে, ক্ষমতার পিপাসার কাছে জিম্মি হয়েছে, গোপালগঞ্জ নামক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে। এত কিছুর পরে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে পর্যন্ত কার্পণ্য করেন। আমরা দেখেছি কিভাবে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শ্রেণী পেশা, মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মতের মানুষ যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কিভাবে বুক চিতিয়ে লড়েছে। যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয়। কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার। যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন, উত্তরে আসলো তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন, তাদের উত্তর ছিল যখন ওই খুনের কিছু দোসররা, বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে, তখন তারা টার্গেট করে গুলি করে। আমরা জীবন দিতেই এসেছি, কিন্তু কারো যেন টার্গেট হয়ে জীবন না দিতে হয়, আমরা যেন শাহাদাতের মৃত্যু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি, সেজন্য আমরা এখন টি শার্ট আর ট্রাউজার পরে এসেছি, যেন কোনো একটা গ্রুপ ধরে এই গণহত্যা না চালানো হয়। ময়মনসিংহে টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। কক্সবাজারে অনুষ্ঠিত হলো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩য় বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। সকাল ৯টায় হোটেল সি প্যালেসের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনভর আয়োজনে ব্যবসায়িক পরিকল্পনা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় ওষুধ শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে 2024 সালের বিভিন্ন বিভাগে অবদানের জন্য সেরা পারফর্মারদের স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বোর্ড অফ ডিরেক্টরস চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের এবং কর্পোরেট অফিস ও প্ল্যান্ট অফিসের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এই ছিল এখন জনপদের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।